দর্শক স্বাগত 7 দিনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার আয়োজনে আমরা এই সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলি এবং যথারীতি এই সপ্তাহটিও বেশ ঘটনাবহুল, অনেকগুলো বড় ঘটনা ঘটেছে। আমরা দেখতে চাই শুরুতেই এই সপ্তাহের বড় খবর কি। 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত ইসি। অন্তর্বর্তী সরকারের নাম হবে তত্ত্বাবধায়ক সরকার বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের ৫০ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় হাইকোর্টের। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারলে আন্দোলন ব্যর্থ হবে মন্তব্য তারেক রহমানের। সারা দেশে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, বিস্তৃত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাকমার, র্যাব বিলুপ্তির সুপারিশ করে গুম কমিশনের প্রাথমিক প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ন্যায় বিচার নিশ্চিত হবে তদন্ত কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বরকে ভারতের বিজয় বলে মোদির পোস্টের তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশে। ফের রোহিঙ্গা ঢলের শঙ্কায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি। সরকারি চাকরি ও পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। টঙ্গীতে ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে নিহত 4, আহত অর্ধশত। বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রা সাহিত্য কবি হেলাল হাফিজ, মরণোত্তর 21 পদক দেওয়ার ইঙ্গিত সংস্কৃতি উপদেষ্টার। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। আমরা এখান থেকে কয়েকটি খবর নিয়ে কথা বলতে চাই। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসানকে। জি ভাই, স্বাগত আপনাকে। আপনার সঙ্গে আলোচনা যাওয়ার আগে আমরা একটু অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন গাজীপুর থেকে সাংবাদিক আবু সাইদ, তার কথা শুনবো এবং আমাদের সঙ্গে সংবিধান বিশেষজ্ঞ হাসনাত কাইমও যুক্ত হবেন। আবু সাইদ, সবশেষ যে ঘটনাটি ঘটলো বা এখনও ঘটছে টঙ্গীতে ইজতেমার মাঠে তাবলিগ জামাতের যে 2টি গ্রুপ, মাওলানা জুবায়ের এবং ভারতের মাওলানা সাদ, ওনাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হলো। অন্তত 4 জন নিহতের আমরা খবর পাচ্ছি। আসলে নিহতের সংখ্যা কত? 1, 2, যারা আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি আছেন নিশ্চয়ই। কি পরিমাণ এখনো হাসপাতালে ভর্তি আছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে গাজীপুরের যে টঙ্গী ইজতেমা রয়েছে, সেই টঙ্গী ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ এবং জুবায়ের পন্থীদের মাঝে 17 ডিসেম্বর রাত 3টা এবং 4টার মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের সময় দুপক্ষেরই সর্বমোট 4 জন নিহত হয়েছে। তাদের মাঝে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে 2 জন এবং হাসপাতালে নেয়ার পথে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী শতাধিক মুসল্লি আহত রয়েছেন। কিছু মুসল্লি টঙ্গী ইজতেমার পাশেই যে সরকারি হাসপাতাল রয়েছে আহসানুল্লাহ মাস্টার মেডিকেল, সেইখানে চিকিৎসা নিয়েছে 44 জন। বাকি মুসল্লি যারা আহত হয়েছেন তারা ঢাকা মেডিকেল সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে সঠিক কি পরিমাণ বা কতজন আহত, সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে আমাদের হাতে নেই। তবে আমরা যতটুকু জানি শতাধিক মুসল্লি আহত হয়েছেন এই ঘটনায়। সাইদ ভাই, এখন ইজতেমা মাঠের পরিস্থিতি কি? সেখানে কি লোকজন আছে না সবাই চলে গেছে, বা কি অবস্থা ওখানে? যে আসলে ইজতেমা মাঠে 17 ডিসেম্বর রাতে যে দুর্ঘটনা ঘটেছিল বা যে সহিংস ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর সাতপন্থী যে মুসল্লি রয়েছেন তারা ইজতেমা মাঠ দখলে নিয়েছিল 18 ডিসেম্বর সকাল থেকে। সারাদিনই সাতপন্থীদের দখলে ছিল টঙ্গী ইজতেমার মাঠ। তারপর সাতপন্থীদের যে মুরব্বী রয়েছেন তারা যে নির্দেশনা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করে, সে অনুযায়ী সাতপন্থী যারা ইজতেমা মাঠ দখলে নিয়েছিল তারা 18 ডিসেম্বর মাগরিবের আগেই তারা টঙ্গী ইজতেমা মাঠ ছেড়ে দিয়েছিল। তারপর গাজীপুরের যে প্রশাসন রয়েছেন তারা একটি নির্দেশনা জারি করেছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশন আইন 2018 30 ও 31 ধারা অনুযায়ী, যে টঙ্গী ইজতেমার ময়দানের ভিতরে এবং বাইরে 3 কিলোমিটারের মাঝে কোনো মুসল্লি, কোনো সাধারণ ব্যক্তি জনসমাবেশ করতে পারবে না, কোনো মিছিল মিটিং করতে পারবে না, 2 জনের বেশি কোনো নাগরিক একখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। এই আইন করার পর থেকে বা এই নির্দেশনা দেওয়ার পর থেকে কিন্তু টঙ্গী ইজতেমার অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। টঙ্গী ইজতেমার ময়দানে কোনো মুসল্লি বা কোনো সাধারণ মানুষ এই মুহূর্তে নেই। বলা যায় যে টঙ্গী ইজতেমা এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। সাইদ ভাই, আগামী মাসেই বোধহয় এই 2টি পক্ষেরই যে মূল ইজতেমা সেটি হবার কথা ছিল। তো এই যে ঘটনা ঘটলো, হতাহত হলো,
এরপরে কি সময় মতো এবছর ইজতেমা হবে বলে মনে হয়, বা অথরিটি কি বলছে? আসলে যে সাদ এবং জুবাইর পন্থীদের যে জোর ইজতেমা, অর্থাৎ 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত জুবাইর পন্থীরা তাদের জোর ইজতেমা করেছে। তারপরে জুবাইর পন্থীরা টঙ্গী ইজতেমা ময়দান তাদের দখলে রেখেছিল। সাতপন্থীদের তাদের জোর ইজতেমা করতে তারা দেয়নি, অর্থাৎ টঙ্গী ইজতেমা মাঠ তারা ছেড়ে দেয়নি। কিন্তু মূল যে ইজতেমা হওয়ার কথা 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জুবাইর পন্থীদের ইজতেমা হওয়ার কথা, সেই ইজতেমার তারিখ এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। আমরা এখন পর্যন্ত পরিবর্তনের কোনো তথ্য পাইনি। তবে আপাতত টঙ্গী ইজতেমার ময়দানে সাদ এবং জুবাইরপন্থী কোনো পক্ষই প্রবেশ করতে পারবে না। তবে পরবর্তী নির্দেশনা দেয়া হবে যে তাদের যে পরবর্তী যে মূল ইজতেমা সেটি পরিবর্তন হবে, বা আহ, পূর্ব নির্ধারিত যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী হবে। এই মুহূর্তে মূল তার মানে ইজতেমা নিয়ে এখন কোনো পর্যন্ত নির্দেশনা দেয়া ইজতেমার হয়নি। সময় পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি, মানে প্রথমটা হওয়ার কথা 31 ডিসেম্বর থেকে 2রা ফেব্রুয়ারি, আর পরেরটা অর্থাৎ সাতপন্থীদেরটা হওয়ার কথা কবে? সাতপন্থীটা হওয়ার কোনো সুনির্দিষ্ট তারিখ নেই। মূলত আচ্ছা। জুবাইরপন্থীদেরটা 2 ফেব্রুয়ারি সমাপ্ত হয়ে 3 ফেব্রুয়ারি তারা গাজীপুরের জেলা প্রশাসকের কাছে ইজতেমা মাঠ হস্তান্তর করবে। তারপরে একটি নির্দিষ্ট সময়ে সাতপন্থীদের ইজতেমা করার জন্য সময় বেঁধে দেওয়ার একটা সংবাদ আমরা পেয়েছিলাম। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ আমরা এখনো হাতে পাইনি। জি, আবু সাইদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য। জিয়া ভাই, এই ইস্যুতে কিছু বলবেন আপনি? মানে মুসলমানদের দুটি গ্রুপ, যারা সবসময়, আমরা জানি তাবলিগ জামাতের মানুষেরা সবসময় মানুষকে শান্তির পক্ষে, শান্তির দিকে আহ্বান করেন, নামাজ পড়তে বলেন, একদম শান্তিপ্রিয় ধর্মীয় সংগঠনের মধ্যে তাবলিগ জামাতের লোকজনকে শান্তিপ্রিয় বলা হয়। তারা যে ঘটনাটা ঘটালেন, এটা একজন নাগরিক হিসেবে আমি জানি না, মানে আপনার মধ্যে ফিলিংটা কি এটা নিয়ে? এই এই ইস্যুতে অবশ্য আমি মনে করি না যে আমি একেবারে খুব যোগ্য একজন ব্যক্তি। তবে আমি একটা বিষয় আপনার দর্শকদের উদ্দেশ্যে, প্রথমে তার আগে আমি দর্শক এবং শ্রোতাদেরকে এবং নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাই আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলি। এখানে যদি একটা খেয়াল করে দেখেন যে এটা কিন্তু একটা একই ধর্মের মধ্যে একটা বিভাজন, যেটাকে সমস্ত সারা বিশ্বেই যে কোনো দেশের অস্থিরতা, মানে সেটাকে অস্থিরতার দিকে ঠেলে না দেওয়ার জন্য সবাই, রাজনীতিবিদ হোক, সমাজকর্মী হোক, সবার চেষ্টা থাকে কিন্তু বিভাজনটাকে কমিয়ে আনা। কিন্তু আশ্চর্যজনকভাবে ইসলাম ধর্মের মধ্যেই কিন্তু এই বিভাজনটা কিন্তু খুব স্পষ্ট, এবং এটা অনেক 4জন লোক মৃত্যুবরণ করা কিন্তু মানে একটা বিশাল, আমি বলবো, ঘটনা। যে কোনো মানুষের জীবন যাওয়া কিন্তু একটা বিশাল ঘটনা ওই পরিবারের জন্য। তো এখানে আমার অবজারভেশনটা হচ্ছে আমাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এই বিষয়ে আমি আগামীতে বলতে আসব। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ধৈর্য এবং আরেকজনের মতবাদকে সহ্য করার, এটা কিন্তু এই পেশেন্সটা কিন্তু কমে যাচ্ছে। রাইট, মানে সেটা এটার রাজনীতি পিছনে থেকে কারণ কি এটা আমি জানি না। তবে আমি একটা বইয়ের আমি রেফারেন্স দিচ্ছি আপনাকে। খুব রিসেন্টলি আমি একটা বই পড়েছি, যেটা হলো নোয়িং ইউর এনিমি, শত্রুকে চেনো। শত্রুকে চেনো। এই বইটা অ্যাকচুয়ালি রিটেন বাই এ ডাচ উইমেন, এবং এই বইটা হলো মোল্লা ওমরের জীবনের উপরে, যে তালিবান লিডার ছিলেন। এবং এই মোল্লা ওমর কখনো কোনো সংঘাতে যায় নাই, তার প্রতিপক্ষের সঙ্গে কমপক্ষে সে 3বার আলোচনায় বসেছে, এবং বসার উদ্দেশ্য হলো তাকে কনভিন্সড করা, তার মতবাদ চাপিয়ে দেওয়া না। সে যে মতবাদ ফলো করতে, সেটা হলো শরিয়া, অর্থাৎ সে ইসলামী শরিয়া অনুযায়ী তার প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের আগে তার সঙ্গে আলোচনার সুযোগ সে নিজে বের করে নিয়েছে, আলোচনা করেছে। যখন সে ব্যর্থ হয়েছে, তখন তাকে প্রথমে তাকে ওয়ার্নিং দিয়েছে, এরপরে সে যুদ্ধে নেমেছে। রাইট, এবং এটি একটা বড় এক্সাম্পল। এবং আমার মনে হয় আরো একটু কথা বলার প্রয়োজন আছে। আমরা একটু হাসনাত কাইয়ুমকে যুক্ত করতে চাই, ওনার একটু যেহেতু তাড়া আছে, আমি একটু ফ্রি করে দেই। হাসনাত কাইয়ুম, আপনি কি আমার সাউন্ড পাচ্ছেন? হাসনাত কাইয়ুম অবশ্য দেখতে পাচ্ছি না, ভিডিওটা কি ডিসকানেক্টেড হয়ে গেল? কাইয়ুম ভাই, আপনি কি আমার সাউন্ড পাচ্ছেন? আমি আপনাদের শুনতে পাচ্ছি, কিন্তু এটা টেকনিক্যালি এত মানে একটা ডিস্টার্বড এরিয়া। কাইয়ুম ভাই, আমি আপনাকে জাস্ট ইলেকট্রিসিটি ফেল করলো, এবং নেট যেটা আছে এটা অসম্ভব দুর্বল। আমি জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি প্রশ্নটা করে দেই। আপনি হেডলাইনে হয়তো খেয়াল করেছেন যে পঞ্চদশ সংশোধনী রায় হবার পরে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, ওনারা
নাম পরিবর্তন হয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার হবে। এখন আমার প্রশ্ন হলো যে এই হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে কি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো? না না, অ্যাটর্নি জেনারেল সাহেব সম্ভবত, আমি জানি না উনি কোন ভাবে কথাটা বলেছেন, যারা নিউজ করেছেন তারা আসলে কথাটা বুঝতে পেরেছেন। যদি ওটা উনি বলে থাকেন তাহলে ভুল বলেছেন, কারণ হাইকোর্টের রায়ে আসলে সরকার গঠিত হয় না, এবং হাইকোর্টের রায়ের উপরে সরকারের চরিত্র নির্ধারিত হবে না। অথবা ধরেন হাইকোর্টের রায় যদি তারা বলেন, এটাকে যদি একটা গুরুত্বের জায়গায় নেন, তাহলে আপনি মনে করতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো, মানে তার বৈধতা দিয়েছিল অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট রেফারেন্সে, জি, সেটা হাইকোর্টের রায়ের কারণে বদল হবে না। হাইকোর্টের এই রায় অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকার করতে হবে, সেরকম কোনো নির্দেশনা দিয়েছে বলেও আমি কোথাও দেখি নাই। অতএব অ্যাটর্নি জেনারেলের এই যে সিদ্ধান্ত এবং এই যে বক্তব্য, এইটা আসলে প্রসঙ্গের বাইরে গিয়ে, হাইকোর্টের এখতিয়ারের বাইরে গিয়ে এবং সরকারের চরিত্রের বাইরে গিয়ে ওনার মতো করে উনি কথা বলেছেন। যদি পত্রিকার কিংবা রিপোর্ট আপনারা যেটা নিয়েছেন সেখানে যদি আসলে কোনো ভুল না থাকে। আচ্ছা, তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি করে তাহলে? মানে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল, তার মানে কি তত্ত্বাবধায়ক ফিরলো না? তাহলে এখন প্রসেসটা কি? না, তত্ত্বাবধায়ক সরকার বলে তো এখন পর্যন্ত কিছু নাই। মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা ধরেন তারা যে আসলে বাতিল করলো, সেটা তো হাইকোর্ট ডিভিশন। পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট ডিভিশন। জি, এইটা এখনো পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন দ্বারা টেস্টেড না, এবং অ্যাপিলেট ডিভিশন কিংবা তারপরে আরো তো স্তর রয়ে গেছে, এমনকি এটা রিভিউ পর্যন্ত যেতে পারে। আর হাইকোর্ট কিংবা অ্যাপিলেট ডিভিশন এটার মডিফাই করার সুযোগ আছে, অন্যভাবে রায় দেওয়ার সুযোগ আছে। অতএব এইটাকে যখন আপনি চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে, তখন তো আসলে এটা প্রথমতই হচ্ছে টেকনিক্যালি ভুল করে। হাইকোর্ট কি বলেছেন এইটুকু বলতে পারেন যে এখন পর্যন্ত হাইকোর্টের রায় হচ্ছে এটা, কিন্তু এটা চূড়ান্তভাবে বাধ্যকর কোনো পর্যায়ে তো পৌঁছে নাই। তার মানে পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, এটি অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরে বলা যাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অর্থাৎ যেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল সেটি ফিরলো, এটি বলা যাবে না, ওখানে দুইটা বিষয় তো রয়েছে। একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে ধরেন যেটা শুনেছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে আদালতের যে রায়, জি, এরকম এখন যেরকম ধরেন একটা আদালতের রায় হয়েছে, মানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট আর অ্যাপিলেট ডিভিশন, সেইটার রিভিউ হয়েছিল। সেই রিভিউতে আসলে এই রায়টা পরিবর্তিত হয়েছে, সেইটা হচ্ছে একটা পর্ব। আরেকটা হচ্ছে এই রায়কে অবলম্বন করে কিংবা এই রায়ের রেফারেন্সে পার্লামেন্ট আরেকবার একটা সংশোধনী নিয়েছে, সেই সংশোধনীটাকে এখন আপনি হাইকোর্ট লেভেলে অবৈধ ঘোষিত হচ্ছে। কিন্তু এই সংশোধনী এই হাইকোর্ট লেভেলে অবৈধ ঘোষিত হলেই এই সংশোধনী তো চূড়ান্ত মাত্রায় অবৈধ, সেই রায় তো আসলে আসে নাই। আচ্ছা, তার মানে এখন কি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে যে রায়টা ছিল সেটি রিভিউতে ফিরে আসা এবং পঞ্চদশের এইটা অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া, এই দুটি হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না তত্ত্বাবধায়ক ফিরছে, ব্যাপারটা এরকম কিনা? হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশন বাতিল করলে সেইটা কোন মোডে, অর্ডারিং পোর্শনে সেটা কি আসবে তার উপর নির্ভর করবে। আচ্ছা, কিন্তু এখন মূল যে প্রশ্নটা, এই যে অন্তর্বর্তী সরকার, তাদের অধীনে আগামী যে জাতীয় নির্বাচনটি হওয়ার কথা, তাহলে এখন যেই অবস্থায় সরকারটি আছে তাদের অধীনে নির্বাচন হতে কোনো অসুবিধা কি আছে আইনি বা সাংবিধানিক? অর্থাৎ তাদেরকে যদি তত্ত্বাবধায়ক সরকার নাও বলেন, তাতেও এদের অধীনে নির্বাচন হতে কোনো অসুবিধা আছে কিনা? অন্তর্বর্তী সরকারের হাতে তো ধরেন এখনো পর্যন্ত বিদ্যমান যে সংবিধান, জি, সেই সংবিধানই এই ফর্মে থাকবে কিনা, সেটাই তো একটা বড় প্রশ্ন। এবং সেইখানে তো ধরেন সংবিধান সংস্কার কমিশন কাজ করতেছে, এবং সেই কমিশনের রিপোর্ট পাওয়ার পরে এখানকার সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আসলে সরকারের বসার কথা আছে, এবং সংবিধান সংস্কার হওয়ার কথা রয়েছে। সংবিধান যেভাবে আসলে সংস্কার হওয়ার জন্য তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নেবে, সেইটা তো ধরেন পঞ্চদশ সংশোধনী, চতুর্থ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, অথবা সকল সংশোধনী, অথবা নতুন সংবিধান, অথবা পুনর্লিখিত
আজকে খুব অসুবিধা হচ্ছে কারণ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। টেকনিক্যাল কারণে আপনার কথাগুলো পরিষ্কার বুঝতে পারছি না আমরা। আপনি আরেকটু রিপিট করবেন ওখান থেকে? শুধু এইটুকু বলে রাখি আপনাদের, যতদূর আমি বুঝছি এই প্রশ্ন থেকে, একটা হচ্ছে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এইটা সাংবিধানিক যে কাঠামোর মধ্যে এখন আছে, সংবিধানকে সে পুরোপুরি অনুসরণ করছে বিষয়টি এরকম না, আবার সংবিধানকে অতিক্রম করে বিয়ন্ড কনস্টিটিউশন কোনো গভর্নমেন্টও সেইভাবে আচরণ করছে না। অর্থাৎ এই সরকার সংবিধানকে যথাসম্ভব বিবেচনায় রেখে নেসেসিটির যে থিওরি, ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী পরিচালিত হচ্ছে। সেই প্রয়োজনের জায়গা থেকে নতুন করে নির্বাচন করা, অথবা ধরেন সংবিধান পরিষদের নির্বাচন করা, সংবিধানকে পুনর্নির্ধারণ করা, এই সমস্ত কাজটা করার ক্ষেত্রে আদালত এই মুহূর্তে তাদেরকে আসলে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে সেটা বাইন্ডিং হবে, এরকম অবস্থা হাইকোর্টের জায়গা থেকে নাই। সুপ্রিম কোর্ট যদি আসলে এইভাবে ভাবে এবং সেইখানে যদি সিদ্ধান্ত নেয়, তখন আসলে এই সরকারকে ভাবতে হবে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তারা কিভাবে এই পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে মিলাবে, এবং সেটার জন্য হয়তো তাদের সুনির্দিষ্ট আবারও রেফারেন্স চাওয়া লাগতে পারে। জি, হাসনাত করিম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জিয়া ভাই, আপনার কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো। আজকে আমরা সপ্তাহের আলোচিত কয়েকটি খবর নিয়ে কথা বলছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, বিশ্লেষক। জিয়া ভাই, এই সপ্তাহের অনেকগুলো বড় খবরের মধ্যে একটা হচ্ছে তারেক রহমানের একটা বক্তব্য আমি কোট করি। তিনি বলেছেন যে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তাহলে আন্দোলন ব্যর্থ হবে। প্রশ্নটা হলো, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেন? মানে আদৌ কি ষড়যন্ত্র হচ্ছে, বা বিএনপি রাষ্ট্র ক্ষমতা না গেলে আন্দোলন ব্যর্থ হবে? অর্থাৎ এই সময়ে বাংলাদেশে আপনি যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সরকারের যারা স্টেক হোল্ডার, সরকারের বড় স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিগুলো, এবং এই যে আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন হলো, নতুন একটি সরকার আসলে একটা নতুন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো বিএনপি তো এই সরকারের এক অর্থে অংশ, তারা তো আন্দোলনের পার্ট ছিল, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ব্যাখ্যাটা, এর কোনো ব্যাখ্যা আছে? এটা অবশ্যই ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের, এবং এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগের এখন যে অবস্থা, যেভাবে তারা তাদের দুঃশাসনের কারণে মানে মানুষের মন থেকে বেরিয়ে গেছে, এই অবস্থায় একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা এবং দাবি দুটোই কিন্তু দুই দিক থেকেই চিন্তা করলে এটা বিএনপির। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তারেক রহমান সাহেব কেন বলছেন ষড়যন্ত্র? ষড়যন্ত্র ইজ এ কাইন্ড অফ, এটা একটা ওয়ার্নিং, আমি এটাকে ধরি একটা ওয়ার্নিং হিসাবে তার কর্মী এবং মাঠে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রতি। ইংরেজিতে একটা কথা আছে, কমপ্লেসেন্সি। যেহেতু আমাদের কোনো অপোনেন্ট নাই, তার মানে এই না যে আমরা সবকিছু পেয়ে গেছি। আচ্ছা, এবং আমরা যা কিছু কয়েকদিন আগে একটা প্রোগ্রামে এরকমই বলেছেন যে তোমরা ধরে নিও না যে আমরা ক্ষমতায় গেছি। হ্যাঁ, কয়েকটা কথা কিন্তু তারেক রহমান সাহেবের, ইট ইন্ডিকেটস এ মেজর চেঞ্জ ইন হিজ পলিটিক্যাল ম্যাচুরিটি। প্রথম কথা হলো, উনি বলেছেন যে আমাকে কেউ আপনারা দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না, মানে কোনো বিশেষণ দেবেন না, বিশেষণ দিবেন না। এবং উনি এটা বলেছেন, আমি বলবো যে অ্যাকচুয়ালি দেশনায়ক রাষ্ট্রনায়ক এটা কিন্তু কেউ নিজেকে ডিক্লেয়ার করতে পারে না, যত এটা মানুষই বের করবে যে সে দেশের নায়ক না রাষ্ট্রনায়ক। এবং আমি বিভিন্ন রকম রাজনৈতিক আলোচনায় দেখেছি যে ওনার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি বেশ কয়েকজন অভিজ্ঞ রাজনীতিকদের বলতে শুনেছি যে রাষ্ট্রনায়কের যে গুণাবলী, সেই গুণাবলী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিলেন এবং উনি রাষ্ট্রনায়ক হওয়ার পথে এগোচ্ছিলেন, কিন্তু উনি সময় পায় নাই ওনাকে নিজেকে মেলে ধরবার। বাট যেটুকু করে গেছেন সেটাই কিন্তু অনেকাংশে অনেক বিষয়ের উপরে। আজকে আমি একজন রাজনৈতিক
মিস্টার ডক্টর সম্ভবত মেহেদি নাম, না মির্জা গালিব, যিনি হাওয়ার্ডে পড়ান, ওনার আমি একটা টক শো শুনছিলাম এবং উনি বলেছিল দেখেন জিয়াউর রহমান কিন্তু ছিল একজন সামরিক ব্যক্তিত্ব। উনি সামরিক ব্যক্তিত্ব থেকে আমরা বহুদলীয় গণতন্ত্রের পথে গেলাম, কিন্তু একজন রাজনীতিবিদ থেকে আমরা একনায়কতন্ত্র হয়ে গেলাম। উনি বঙ্গবন্ধুর কথা বলেছে আগে যে তিনি ছিলেন রাজনীতিবিদ কিন্তু তিনি হয়ে গেলেন একনায়ক, অথচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি একজন সামরিক নেতা ছিলেন তিনি কিন্তু গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এটা কিন্তু যারা রাজনীতিবিদ তাদের জন্য এটা একটা লজ্জার ব্যাপার, এটা ওনার কথা। এখন আমি আসি যে ষড়যন্ত্র বিষয়টা কেন বলেছে। আমি ধারণা করি যে এটা উনি একটা ওয়ার্নিং দিয়েছেন ওনার নেতাকর্মীদেরকে যে কমপ্লেসেন্সি অর্থাৎ সার্থকতায় উদ্ভাসিত না হওয়া। এখনো কোনো কিছুই হয় নাই, তুমি রাষ্ট্রের ক্ষমতায় নাই, সুতরাং তুমি নিজেকে রাষ্ট্র ক্ষমতার অধিকারী ভেবো না। এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা দখলবাজির বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। এই ব্যাপারে আমার মানে বিশ্লেষণ খুবই, এটার অনেক কারণ আছে। এই বিষয়গুলি কেন হয়, এই যে বলল যে চাঁদাবাজি চলছে ইত্যাদি মামলা। হ্যাঁ, আমি একটা প্রথম কথা হলো প্রায় আপনি শুনবেন যে আমাদের অনেক আলোচককে শুনবেন যে এরা ক্ষমতার জন্য রাজনীতি করছে। আসলে রাজনীতি তো করেই ক্ষমতার জন্য। সুতরাং কেউ যদি বলে ক্ষমতার জন্য, হি ইজ অ্যাবসলিউটলি রাইট, বিকজ রাজনীতিবিদরা রাজনীতি করেই ক্ষমতায় যাওয়ার জন্য। কেন? তারা দেশকে এবং দেশের মানুষকে সার্ভিস দিতে চায়। দ্যাট ইজ দেয়ার গোল। মানে আমরা যদি একটা কর্পোরেট মডেল চিন্তা করি, রাজনৈতিক দল একটা বিগ কর্পোরেশন, জনগণ হলো তার ক্লায়েন্ট, আর এদের প্রোডাক্ট হলো সার্ভিস টু দ্য পিপল। আমি এইভাবে এই দৃষ্টিকোণ থেকে আমি যদি দেখি তাহলে দ্যাট ইজ হোয়াট ইজ দ্য এন্টায়ার বিজনেস। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু রাজনীতিবিদ না, আমি আউটসাইডার হিসাবে অনেক রাজনীতিবিদ মনে করবে, বলতেই পারে যে আপনি রাজনীতির কি বোঝেন। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ রাজনীতি। বাট আমি যখন আমার রাজনৈতিক অধিকার যেটা ভোট, আমি যখন সেটা দিতে যাব তখন কিন্তু আমার অনেক কিছু বিচার করে আমি সেই ভোটটা দেব। সুতরাং আমাকে রাজনীতি বুঝতে হবে যে কাকে আমি ভোটটা দিলে আমি সেই সার্ভিসটা পাবো, আমি কোন কর্পোরেশনকে আমি যদি নির্বাচন করি সে আমাকে তার সার্ভিস ডেলিভার করবে এবং তার প্রোডাক্ট উইল বি পিওর ইন নেচার। তো এটা যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমার রাজনীতি বোঝার অধিকার আছে এবং বোঝা উচিত। প্রশ্ন হচ্ছে আমি যতই বুঝি না কেন, ভোট কিন্তু আমার একটাই। এই দেশের রাফলি যদি আমি ধরি 12 কোটি ভোটার যদি হয়ে থাকে এবং পুরনো স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 35% বা 37% ভোটার, যারা ভোটার তারা রাজনীতি বুঝুক আর না বুঝুক তারা বিএনপির রাজনীতিকে সমর্থন করে। এরপরে যদি আওয়ামী লীগের কথা আসেন, তারা তো ইতিপূর্বে বিভিন্ন ভোটে এই গত 3 টার্মের ভোটের কথা বাদ দিলাম, যেগুলি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে ভোটগুলি হয়েছিল সেখানেও কিন্তু তাদের এরকম পার্সেন্টেজ ভোট ছিল। তার মানে তো 40% লোক আছে যারা কোনো রাজনীতির মধ্যে নাই। তাহলে কি তারা রাজনীতি বোঝে না? তারা তো রাজনীতি বোঝে এবং এই বোঝাটাই স্বাভাবিক। আমি যদি মনে করি, একসময় আমি চিন্তা করি যে আমাকে যদি কোনো এরকম একটা, অনেক সময় অনেক কর্পোরেট ডাজ নট ফাংশন ওয়েল, তখন কি করে সে একটা কনসালট্যান্ট হায়ার করে এবং বলে যে ভাই আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, আমার উইকনেসেসগুলি বের করে দাও অ্যান্ড হাউ টু ওভারকাম দোজ উইকনেসেস, গিভ মি এ রিকমেন্ডেশন। সো আমি যদি মনে করি যে আমি সেই একজন লোক যে নাকি একটা রাজনৈতিক দলের কনসালটেন্ট, নাও আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য উইকনেসেস অফ দ্যাট ওই পার্টি, তাহলে আমি কি করব? তো আমাকে কিন্তু শুরু করতে হবে ফ্রম ইটস অবজেক্টিভিটি, যে এর উদ্দেশ্য কি এবং সে এই উদ্দেশ্যটা অর্জন করার জন্য তার পন্থাটা কি, দ্য ওয়ে ফরওয়ার্ডটা কি। তো আমি এইভাবেই আমি চিন্তা করি এবং তারপরে আমি চিন্তা করি সেটা হচ্ছে রাজনীতিতে কিন্তু ইদানিং যে কথাগুলি আপনি শুনবেন, সাধারণ যারা শিক্ষিত মানুষ আমি বলবো, তারা কিন্তু সবসময় রাজনীতিবিদদের কিন্তু খুবই কিন্তু তাদেরকে ঠিক সম্মানের চোখে দেখে না। আই এম সরি টু সে,
সম্মানসকে মেইন কারণ হলো যে তারা মনে করে রাজনীতিবিদরা যায় সেখানে শুধুমাত্র তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য। বাট অ্যাকচুয়ালি রাজনীতিবিদরা কিন্তু আমি মনে করি তারা শুধু নিজের স্বার্থ উদ্ধারের জন্য যায় না। রাজনীতিবিদ যখন তার রাজনৈতিক দল করে সে কিন্তু একা না, তার সঙ্গে আমি কয়েকটা উদাহরণ টানতে চাই। যেহেতু আমি একটা সার্ভিসে ছিলাম, আমি যখন আমার পদ যখন ছোট ছিল, আমি প্রথমে যখন আমি বলবো যখন আমরা লেফটেন্যান্ট কর্নেল ছিলাম তখন কিন্তু আমরা একটা ব্যাটালিয়ন কমান্ডার হই এবং সেখানে প্রায় 700-800 লোকজন থাকে। আমি এই 700-800 লোকজনকে কিন্তু আমি অবজার্ভ করতে পারি। এই 700-800 লোক সবাই ফেরেস্তা না, এর মধ্যে অনেক উইক আছে, অনেক স্ট্রং আছে, অনেক ভুল কাজ করে। আমরা কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং তাকে কারেক্ট করা সহজ হয়। আমি যখন এখান থেকে আরেকটু উপরে গেলাম, 5000 মানুষ আমার অথবা সৈনিক বা অন্য নিরাপত্তা বাহিনীর সদস্য আমার আন্ডারে কাজ করছে, আমার কিন্তু তাদের দিকে দৃষ্টি দেওয়া তখন আমার কঠিন হয়ে যায়। তখন আমি তাদেরকে দেখি আরও আমার সাবঅর্ডিনেট যে সমস্ত লিডার আছে তাদের চোখ দিয়ে। রাইট। এরপরে যদি আরও উপরে চলে যাই তখন কিন্তু আমার 15,000 মানুষ, ইট ইজ সিম্পলি ইম্পসিবল টু সে এভরিডে দেয়ার ইজ অ্যান অকারেন্স। সো বিএনপির কিন্তু 3 কোটি ভোটার, এর ভিতরে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 লাখ বিভিন্ন রকম নেতাকর্মী আছে। তারেক রহমান সাহেব এই পার্টিটাকে কন্ট্রোল করছে লন্ডনে বসে। আয়াতুল্লাহ খোমেনি যখন ইরানের বিপ্লব হয়েছিল সে কিন্তু ফ্রান্স থেকে তার পার্টিকে কিন্তু কন্ট্রোল করেছে। সো দের ইজ নাথিং রং যে একজন নেতা সে যখন তার নিজের জন্য এটা বিপজ্জনক ভাবে, সে ইটস নট নেসেসারি যে সে নিজে এসে তার গলাটা ফাঁসির দড়িতে ঢুকাই দিবে এবং সাহস দেখাবে। এই সাহস দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। সুতরাং উনি যে কাজটা করেছেন এই দূর থেকে সবার কাছে উনি কিন্তু উনি একটা প্রতিবিম্ব তৈরি করেছেন। এই কাজটা কিন্তু 15 বছর ধরে করেছে এবং অনেক চেষ্টা করেছে বিএনপিকে ভাঙার জন্য, কিন্তু বিএনপি ভাঙা সম্ভব হয় নাই। 2-1 জন দল ছুট চলে গেছে বিভিন্ন স্বার্থের কারণে, বাট বিএনপি কিন্তু এখনও রয়ে গেছে। এবং গতকালকে আমি আমাদের একজন খুব পরিচিত সাংবাদিক যেমন কামাল ভাই, মাসুদ কামাল ভাই, উনি বলছিলেন যে এই বিএনপির বহু লিডারকে সেই হারুনের হোটেলে নেওয়া হয়েছে কিন্তু কেউ কিন্তু দাসখত দেয় নাই, তারা কিন্তু কেউ সাবমিট করে নাই তারা নিজেদেরকে, তারা কিন্তু সব যন্ত্রণা সহ্য করে বের হয়ে আসছে, পার্টির সাথে কিন্তু টিকে আছে। ভাই আপনি একটা কথা বলছিলেন যে মানে পলিটিক্যাল পার্টিগুলোর উইকনেসটা আইডেন্টিফাই করা গেলে ওষুধ দেওয়াটা সহজ এবং এটা বড় মানে আলোচনার জায়গা। আমি আরেকটা বিরতি নিয়ে আসছি, বিশেষ করে যে জায়গাটায় ফোকাস করা দরকার যে এখন কিন্তু বিএনপির আলোচনা তো একটা বড়, কিন্তু এর বাইরে নতুন রাজনৈতিক দল কিন্তু আসছে এবং কেউ কেউ বলছেন কিংস পার্টি, কেউ কেউ বলছেন না কিংস পার্টি হলে তো বিএনপিও কিংস পার্টি, ফলে এই কিংস পার্টি বা নতুন দলের সম্ভাবনা এটাও একটু আলোচনায় যাবো। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবার স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। যে ভাই এই সপ্তাহের একটা বড় খবর যদি আপনি খেয়াল করেন যে সারা দেশে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, বিস্তৃত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন ধরেন জাতীয় নাগরিক কমিটি এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক দল না, একটা সিভিল প্ল্যাটফর্ম, এক ধরনের মানে কি বলা যায় নাগরিক সংগঠন, তাই না? কিন্তু আমরা যেটা বুঝতে পারছি তারা এটাকে নিবন্ধিত রাজনৈতিক দলে হয়তো কনভার্ট করবে এবং তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই সরকারের প্রধান স্টেক হোল্ডার বলা হয়, তারাও হয়তো অনেকে এই পার্টিতে যুক্ত হবেন এবং আগামী নির্বাচনে তারা একটা বড় রোল প্লে করবেন। এবং আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে এই যে নতুন দল, সেটি জাতীয় নাগরিক কমিটি নাম হোক কিংবা অন্য কোন নামই হোক, তারাই বিএনপির জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? এই প্রশ্নটার উত্তর ঠিক এই মুহূর্তে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে বিএনপি 1977 সালে শুরু করেছে তাদের রাজনৈতিক যাত্রা, আজকে এটা 24 সাল, অলমোস্ট 23 এবং 24 47 বছরের কিন্তু পুরনো রাজনীতি দল। এটা কিন্তু এখন আর কিংস পার্টি নাই, কারণ এটা 17 বছর ক্ষমতার বাইরে থেকে বহু পক্ষের কিন্তু নির্যাতন সহ্য করে এই অবস্থায় এসেছে। সুতরাং এই যে নতুন যে দল আসছে
তারা কিন্তু কোনো নির্যাতন এখনো সহ্য করে নাই, তারা কোনো মামলাও খায় নাই, তারা জানে না যে তারা কি পরিস্থিতিতে রাজনীতিতে কিরকম একটা প্রতিকূল অবস্থায় রাজনীতি, এই পার্টিটা কিন্তু আমি প্রশ্ন করছি অন্য কারণে যে মানুষের মধ্যে ধরেন দোকানদার বা একদম লেম্যান, তাদের মধ্যে একটা ফিলিং আপনি দেখবেন যে তারা এরকম বলে যে আওয়ামী লীগ বিএনপি সব দেখা হয়েছে, জাতীয় পার্টি দেখা যায়, নতুন কেউ আসুক। এটা একটা আমি বলবো যে এটা একটা মানে স্লোগান, আচ্ছা, বাট প্র্যাকটিক্যাল না। আমার কাছে মনে হয় না এটা একটা প্র্যাকটিক্যাল স্লোগান। আচ্ছা, বিকজ আপনি দেখেন এই যে পার্টিরাই রাজনীতি, যারাই রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছে, এদের থেকেও তো পুরনো রাজনীতিবিদরা যারা অনেক মেধাবী রাজনীতিবিদ আছে, মান্না ভাই আছেন, মুজাহিদুল ইসলাম সেলিম ভাই আছেন, এর আগে রাশেদ খান মেনন ছিলেন, ইউনুস ছিলেন, ওনারা তো অনেক প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, ওনারা তো জ্ঞানে গুণে কিন্তু তারা কোন পথে গেছে, দ্যাটস এ ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য মিস্টেক দ্য পলিটিক্যাল লিডার্স মেক্স, দ্যাট চুজিং দ্য right path. He probably did not think about General Ibrahim. উনি অলমোস্ট প্রায় 16 বছর উনি বিএনপির সঙ্গে ছিলেন। He made a very wrong decision at the end and he just landed up into trouble. তো সুতরাং আপনাকে বুঝতে হবে, এই জন্য আমি বলি লিডাররা সেই সমস্ত আওয়াজ শুনতে পায় যেটা বলা হয় না, সেই আওয়াজটা তাদের শুনতে জানতে হবে, তাদের এই শক্তিটা থাকতে হবে, মানে পাবলিকের পালসটা বুঝতে হবে এবং যেটা পাবলিক বলছে না সেটা যেন সে শুনতে পায়। যেটা বলছে সেটা তো শুনছেই, বা যেটা বলছে না পাবলিক ওইটা শুনতে হবে। আমি মনে করি রাজনীতিবিদরাই 24-এর রাজনীতি কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু একটা জিনিস রাজনীতিতে যে বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে যে দেখেন আপনি কেউ কিন্তু হিসাব দিতে রাজি না, অ্যাকাউন্টেবিলিটি, ডোন্ট আস্ক অ্যাকাউন্টেবিলিটি ফ্রম মি, তাহলেই কিন্তু রাজনীতিবিদরা হ্যাপি। বাট এখন কিন্তু অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, ইভেন তার পার্টির কর্মীর কাছেও দিতে হবে। বিএনপির কর্মীরাও কিন্তু এখন তাদের নেতাদেরকে প্রশ্ন করবে বলছেন আপনি, করছে না তো, এখন করছে না, বাট যখন করার পরিস্থিতি হবে এখন তো তারা সেম বোর্ড, দে আর ইন দ্য সেম বোর্ড, নোবডি ইজ ইন পাওয়ার, বিএনপিও পাওয়ারে না, কেউ পাওয়ারে না, পাওয়ারে আসলে সব ঠিক হয়ে যাবে না। এখন ব্যাপারটা হলো কি, এটা কিন্তু একটা কালচারের ব্যাপার। আমি আপনাকে প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি সাধারণত দুই ধরনের, একটা হলো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি, একটা হলো ম্যাস বেস পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে কিন্তু এই ক্যাডার বেস পলিটিক্যাল পার্টির সংখ্যা কিন্তু খুবই কম, আর বাকি সবাই কিন্তু ম্যাস বেস পলিটিক্যাল পার্টি। ম্যাস বেস পলিটিক্যাল পার্টির প্রবলেম হলো দেয়ার actions are not accountable and the leaders do not have the right control on them. আচ্ছা, that is the reason এই প্রবলেম কি আওয়ামী লীগ বিএনপি both not only আওয়ামী লীগ বিএনপি, আপনি দেখেন প্রত্যেকটা পার্টি, এই যে এখন যে সময় নতুন পার্টি হচ্ছে সবাই কিন্তু কমিটি ডিক্লেয়ার করছে। প্রশ্নটা হচ্ছে তারা কি নির্বাচিত কমিটি? তারা ওই স্থানীয়ভাবে কি নির্বাচিত হয়ে আসছে? তারা নিজেরাই ঘোষণা করে দিচ্ছে, তারা নিজেরাই ঘোষণা দিচ্ছে। বাংলাদেশে এত পার্টি কেন? বিকজ নোবডি ওয়ান্টস টু বি কর্মী, সবাই লিডার হতে চায়। আপনি দেখেন জাতীয় পার্টিতে 3টা ফ্যাকশন, জাতীয় পার্টিতে 4টা ফ্যাকশন, এবং সেই জিএম কাদের সাহেবের সাথে রওশনের সাথে আর এক ফ্যাকশন, তারপরে আন্দালিফ সাহেব একটা ফ্যাকশন, আনোয়ার হোসেন মঞ্জু আর এক ফ্যাকশন। ফ্যাকশনের কিন্তু শেষ নাই। কেন? বিকজ কেউ কিন্তু লিডার হতে চায়, মানে কর্মী হতে চায় না। এই কর্মী না হওয়ার মানসিকতা কিন্তু আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। এই জন্যই আমাদের ভিতরে এত বিভাজন, এত সংঘাত। কেউ আমরা ধৈর্য ধরতে রাজি না যে আমার সময় কখন আসবে, দেন আই উইল বিকাম। কারণ দেয়ার ইজ নো ওয়ে দ্যাট উই সিলেক্ট লিডার্স। মানে এই যে নেতা তৈরির যে পলিটিক্যাল পার্টি কিন্তু ইজ দ্য বিগেস্ট অর্গানাইজেশন টু ক্রিয়েট লিডার্স। এবং আমি নাম উল্লেখ না করে বলি, কয়েকজন রাজনৈতিক নেতার ব্যাপারে আমি পার্সোনালি জানি যে তাদের নির্বাচনী আসনে তাদের অবর্তমানে আরেকজন যে এমপি ইলেকশন করবেন সেই সাহস করেন না কেউ, কারণ ওখানে উনি সেই স্পেসটাই দেন নাই যে ওখানে আরেকজন লিডার তৈরি হোক। অর্থাৎ ওনার অবর্তমানে উনি যখন চলে গেলেন, পালিয়ে গেলেন কিংবা জেলে গেলেন, এখন কিন্তু সেখানে নেতা নাই। ভেরি সারপ্রাইজিংলি নেতাদের কাজ কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, আমাদের উল্টা। এইটাই কিন্তু তাদের কাজ। আপনি দেখেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিব। ডেভিড ক্যামেরুন, উনি 50 বছর বয়সে উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন যুক্তরাজ্যের। 6 বছর উনি, আমি ভুল বললাম, 50 বছর না, ধরেন এখন উনি 58, 8 বছর আগে
উনি ক্ষমতা ছেড়েছে, অর্থাৎ 42 50 - 6 44 বছর বয়সে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। ডেভিড ক্যামেরুন ওয়াজ ইয়াং এনাফ টু লিড কনজারভেটিভ পার্টি, কিন্তু কেন সে ক্ষমতা, কারণ সে রেফারেন্ডাম দিয়েছিল, স্পিরিটটা ছিল যে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে আরও শক্তিশালীভাবে ফেরত আসতে চায়, কনজারভেটিভ পার্টির এটাই ছিল, দ্যাট ওয়াজ দেয়ার স্ট্র্যাটেজি। কিন্তু সেই রেফারেন্ডামে ডেভিড ক্যামেরুন হেরে যায়। তো আদর্শিক পয়েন্ট অফ ভিউ থেকে ডেভিড ক্যামেরুন হ্যাজ ফেইল টু কনভিন্স পিপল অফ ব্রিটেন দ্যাট ইট ইজ বেটার ফর আস টু জয়েন ইউরোপিয়ান ইউনিয়ন। যেহেতু উনি ব্যর্থ হয়েছেন, উনি কিন্তু সরে গেছেন নেতৃত্ব থেকে। আপনি আমাকে দেখান, একটা উদাহরণ দেখান বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব থেকে সরে গেছে, বিকজ এই জন্য আমার একজন মিলিটারি লিডার ছিলেন, জেন্টলম্যান ইজ ফ্রম সেনেগাল, উনি বলতেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নোবডি গেটস ডাউন, ইউ হ্যাভ টু পুল হিম ডাউন। আচ্ছা, মানে এটা যে একটা অনেক বড় কথা, এই কথাটা কিন্তু উনি রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদদের কিন্তু এখন শিক্ষা নেওয়া উচিত যে তারে বোঝা উচিত যে তার পার্টি যদি সার্ভাইভ না করে, হি হ্যাজ নো প্লেস। এখন পার্টির অবস্থা হয়েছে যে পার্টির লিডার যদি চলে যায়, পার্টিও শেষ। এবং প্রত্যেকটা পার্টির কিন্তু আমি আপনাকে বলি কেন বিএনপির পসিবিলিটি ইজ বেটার দ্যান আদার্স। বিএনপি একটা দল যার কিন্তু ওয়েল স্ট্যাবলিশড কিছু মানে সার্ভিস পলিসি আছে, আমি যদি সেটাকে ধরি সার্ভিস হিসেবে। সে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে কেন? বেসিক কতগুলি নিড: খাবার, শেল্টার, মেডিকেয়ার, এডুকেশন, আইনশৃঙ্খলা। এটা হলো 4টা বেসিক নিড। এরপরে কি দরকার? জব অপরচুনিটি, তার মানে জব ক্রিয়েশন করতে হবে। দেন ইজ সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন বোথ। সিকিউরিটি ইজ ওয়েন হি ইজ মানে সে যখন তার যখন নিরাপত্তার অভাব হচ্ছে, সরকার তাকে নিরাপত্তা দিতে বাধ্য। প্রোটেকশন হচ্ছে যখন সে সরকারের দ্বারা আক্রান্ত, সে যেন প্রোটেকশন পায়, দ্যাট মিনস লিগ্যাল প্রোটেকশন, তার বিচার ব্যবস্থার স্বাধীন থাকতে হবে। সুতরাং এটা কিন্তু রাজনীতিবিদদের দায়িত্ব, কারণ সে আজকে ক্ষমতায় আছে, আগামীকালকে সে ঠিক এই প্রবলেমগুলি ফেস করতে পারে। আমাদের সমস্যা হলো আমাদের কোনো রাজনীতিবিদরাই ইতিপূর্বে আগামীতে কি হতে যাচ্ছে উই ডোন্ট নো। আগামীতে যেটার জন্য আমি বলি যে সংস্কার যেটা দরকার, প্রথমে নিজে সংস্কার দরকার, নিজেকে টাচ ইউর হার্ট অ্যান্ড সে আই এম নট গোয়িং টু ডু দিস। অতীতে যা হয়েছে সেটা আমি করব না। এই প্রতিজ্ঞাটাই হলো প্রথম সংস্কার। সংস্কার নিয়ে আরেকটু কথা বলতে হবে যে কোথায় আরো স্পেসিফিক সংস্কার লাগবে। আরেকটা বিরতি নিয়ে আসছে দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছে একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আমরা সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলি। বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় আমাদের সঙ্গে আজকে আছেন বিশ্লেষক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। যে ভাই, এই পার্টে খুব বেশি সময় হয়তো পাবো না, আপনি সংস্কার শব্দটি বলছিলেন এবং এই সময় বাংলাদেশে 2টা সংস্কারের কথা বলবো। জি, যদি কোনো পলিটিক্যাল পার্টিকে যে দীর্ঘদিন রাজনীতিতে টিকে থাকতে হয়, 2টা বেসিক সংস্কার দরকার। প্রথম সংস্কার হলো যে তাদের সিলেকশন অফ নমিনি, ইলেকট্রাল নমিনি সিলেকশন ঠিক করতে হবে। মানে কে প্রার্থী হবে সেটা মাঠ থেকে আসবে। হ্যাঁ, এখন মাঠে আসার আগে আর একটা সংস্কার দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টি তাদের কোনো একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ইলেকটোরাল মেম্বার সেট করতে হবে। আচ্ছা, যারা ইউনিয়নে, সে ফর এক্সাম্পল, আমি একজন রাজনীতিবিদকে বলতে শুনেছি, বিএনপির একজন রাজনীতিবিদ বলেছে, ভাই আমার উপজেলাতে, আমার একটা ছোট্ট উপজেলাতে 5000 নেতাকর্মী আছে, নেতাকর্মী 5000, তার মানে ভোটার তো বলে আমি 300 ভোট পাই কিভাবে? 5000 ভোট পাইলে আমার নেতাকর্মীরা আমাকে ভোট দিলে তো আমি 5000 ভোট পাবো। দ্যাট মিনস দ্যাট সেখানে একটা কমিটি করেছে। এখন কমিটিটা কিভাবে করেছে, সেই ট্রান্সপারেন্সির দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের। মনে রাখবেন একটা কথা, এই সংস্কার কিন্তু 11-11 সময় অনেক চেষ্টা করা হয়েছিল। রাজনীতিবিদরা নিজেরা যারা সংস্কার করতে চেয়েছে তারা সংস্কারপন্থী হিসেবে পরে নির্যাতিত হয়েছে। এটা একটা অন্য ব্যাপার। আমি তার আগে বলবো যে প্রথমে আমাদের যারা নাকি শিক্ষিত সমাজ, তাদের প্রত্যেকেরই রাজনীতিবিদদের উপর আস্থা রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আস্থাটা অর্জন করতে হবে আগে। না, আস্থা রাখতে হবে এবং রাজনীতিবিদকে কি করতে হবে, ইন রিটার্ন
সেই আস্থার সম্মান দিতে হবে তাকে। আচ্ছা, সো আপনি এখন দেখেন আমাদের রাজনীতিতে কিন্তু উই ডোন্ট রেসপেক্ট এনিবডি, উই ডোন্ট রেসপেক্ট ইচ আদার। রাইট, খুবই আপনি রেসপেক্ট যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সহনশীলতা আসবে না, আপনি একজনকে আক্রমণ করবেন। আর রাজনীতি কিন্তু এমন একটা জায়গা, ডেমোক্রেসি সাচ এ প্লেস ওয়্যার ডিসকাশন নেভার এভার এন্ডস, ডিসকাশন কন্টিনিউস। সুতরাং এই যে সংস্কারের কথাগুলি বলা হচ্ছে, আমি প্রথম থেকেই বলেছি, এটা আমি অবশ্য কোনো প্ল্যাটফর্মে বলিনি, যে এই যে সংস্কারগুলির কথা বলা হচ্ছে এখানে রাজনীতিবিদদেরকে সম্পৃক্ত করা উচিত ছিল রাইট ফ্রম দ্য বিগিনিং। রাইট, তাহলে এমনকি অন্তর্বর্তী আলোচনার প্রয়োজন হতো না, অন্তর্বর্তী সরকারেও অন্তত পলিটিশিয়ানদের রাখা দরকার ছিল। এবং এখন কিন্তু আপনি যে আলোচনা করবেন, ইট মে বি 1 day 2 day 3 day, নট এনাফ। কিন্তু যদি আপনি সংস্কারের মধ্যে রাজনীতিবিদদেরকেই বলতেন আপনারা সংস্কার করেন and you decide what you do, এবং এরাই কিন্তু পার্লামেন্টে বসবে। অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু রাজনৈতিক দল সংস্কারের কোনো কমিশন হয় নাই কিন্তু। নো, বিকজ ইউ ক্যানট। আমার রাজনীতিক দল আপনার সংস্কার করতে পারেন না, কারণ ইউ ডোন্ট নো মাই রাজনীতি। আর আপনি যে রুল চাপাই দিবেন সেটা তো আমি ফলো নাও করতে পারি। সো আমাকে সংস্কার করতে হলে আমাকে দিয়ে সংস্কার করা উচিত ছিল। রাইট, সেই কাজটাই আমাদের হয়ে গেছে একটা। এইটাই হলো শিক্ষিত মানুষ যারা, তারা মনে করে রাজনীতি আমাদের দেশে অন্তত আপনি যদি মানে না হলো 1000 আপনার মেধাবী রাজনীতিবিদ আপনি পাবেন বিভিন্ন বয়সী, মানে একদম তৃণমূল থেকে সব মেধাবী রাজনীতিবিদ আছে যারা খুব সৎভাবে নিজেদেরকে সংস্কার করতে চায়। এবং এদেরকেই কিন্তু আপনার ইনক্লুড করা উচিত ছিল সমস্ত সংস্কারের ভিতরে। কিন্তু আমাদের সমস্ত সংস্কার আসলে হয়ে গেল রাজনীতিবিদদের বাদ দিয়ে এবং রাজনীতিবিদদেরকে একটা প্রতিপক্ষ বানিয়ে আর কি। এবং এটার কিন্তু এইটার দায়ভার যারাই করেছে তাদেরকে নিতে হবে, এবং এই ব্যর্থতা আর রাজনীতিবিদদেরকে আপনি দিতে পারবেন না, কারণ আপনি তো তাদেরকে বিশ্বাস করেন নাই। আপনার উচিত ছিল তাদেরকে বলা যে এই সংস্কারগুলি আমরা চাই আপনারা করেন, আমরা আপনাদেরকে এনভায়রনমেন্ট দেব, আপনার সাচিবিক সুবিধা দরকার, আপনার অফিস দরকার, আপনার গাড়ি দরকার, যা দরকার আমরা দেব, বাট ইউ ডু ইট প্লিজ। আপনি দেখতেন আজকে সম্পর্কটা কেউ কাউকে অবিশ্বাসের সম্পর্কে থাকতো না, আমাদের এই ঐক্য নষ্ট হতো না। আমাদের এই নতুন পার্টি দিয়ে আমি কি করবো যদি ইট ইজ গোইং টু বি দ্য সেম, বিকজ তারা তো নির্বাচিত, তারা নিজেদের মধ্যে নির্বাচিত না। আপনি দেখেন এই সমন্বয়কদের মধ্যে কত 157 জন সমন্বয়ক ছিল, তারাই তো একজন আরেকজনকে নেতা হিসেবে মানছে না। এবং আরেকটা ব্যাপারটা হলো যে সম্মান করতে জানা একজন জ্ঞানী মানুষ, সে কিন্তু কখনো আরেকজনকে অসম্মান করবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। আমি তার আগে আমি একটা ছোট্ট একটা কথা দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে যে আমার প্রফেসর ছিলেন জন গার্নেট। উনি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ানো শুরু করেছেন যে বছর আমার জন্ম হয়। আচ্ছা, এবং আমি তার ছাত্র ছিলাম। এবং আমাদের দেশের এই যে গতকালকে আমি একটা বুদ্ধিজীবীর ব্যাপারে ডক্টর সলিমুল্লাহ স্যার এবং মাহফুজ আনাম ভাইয়ের কথা শুনছিলাম, ইট ওয়াজ সো ইন্টারেস্টিং। এবং আমি দেখলাম এই বুদ্ধিজীবীরা কিন্তু সত্য বলতে ছাড়বে না, কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি এই বুদ্ধিজীবীরা সত্য বলার সময় হঠাৎ করে তাদের মুখ বন্ধ হয়ে যায়। রাইট, কারণ তারা আক্রমণের ভয় বের হয় না, অনেক সময় আক্রমণের ভয় থাকে। এটা আক্রমণের ব্যাপার না, তাহলে সে বুদ্ধিজীবী কেন? আচ্ছা, মানে আমি একটা ছোট এক্সাম্পল বলি। আমি একটা সেমিনারে অ্যাটেন্ড করেছি, যে সেমিনারে প্রশ্ন ছিল যে প্যালেস্টাইন ইসরায়েলের যে সমস্যা, এই সমস্যার জন্য তুমি কাকে বেশি দায়ী করো? প্রশ্নটা ছিল এরকম সেমিনারে। তো আমার বন্ধু স্পিকার ইজ ফ্রম ইজিপ্ট, এবং উনি ভাবলো যে প্রফেসরকে হ্যাপি করার জন্য বললো যে প্যালেস্টাইনিয়ানরাই এটার জন্য বেশি দায়ী। তো যখন ওর বক্তব্য শোনার পরে আমার প্রফেসর জন গার্নেট বলতেছে, ওর নাম ছিল খালেদ মেগাওয়ার, ইউ হ্যাভ নট টোল্ড দ্য ট্রুথ, ইট ইজ দ্য ব্রিটস হু আর রেসপন্সিবল ফর ইট। সো সে কিন্তু ব্রিটস, সে ব্রিটিশ হয়েও সে বলছে ইট ইজ উই হু আর রেসপন্সিবল ফর দিস, আমরাই এই বীজ বপন করেছি। তো যদি তুমি কাউকে প্রথম দায়ী করতে চাও, ইট ইজ দ্য ব্রিটিশ হু হ্যাজ টু বি মেড রেসপন্সিবল। সে ব্রিটিশ হয়েও সত্য কথাটা বলেছে, সে কথাটা বলেছে, এবং সে একটা সামরিক স্কুলে বসে কিন্তু এটা করছে। এইটাই বুদ্ধিজীবীর দায়, এবং এইটাই হচ্ছে সমাজের সচেতন নাগরিকদের। আমি বলবো যে সংস্কার যদি আমাদের করতে হয়, আগে নিজে সংস্কার,
এবং আস্থা রাখেন রাজনীতিবিদদের উপরে, দে উইল ডু দ্য রাইট। অনেক ধন্যবাদ জি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে 7 দিন। কথা হবে আগামী সপ্তাহে, আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য কোনো ইস্যু নিয়ে, অর্থাৎ ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।